হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক স্বপন কুমারের লেখা দীপক চ্যাটার্জি সমগ্র থেকে আরেকটি গল্প। আজকের গল্প অদৃশ্য সংকেত। স্বপন কুমারের আসল নাম সমরেন্দ্রনাথ পাণ্ডে। তিনি জন্মেছিলেন 26 অক্টোবর 1927-এ। তিনি একজন বিখ্যাত ডিটেকটিভ চরিত্র দীপক চ্যাটার্জির স্রষ্টা। তিনি একজন লেখকের পাশাপাশি একজন ডাক্তার এবং একজন অ্যাস্ট্রোলজারও ছিলেন। এর আগে আমরা দীপক চ্যাটার্জি থেকে আরেকটি গল্প শুনেছিলাম, চলন্ত ছায়া। আজকে আমরা দ্বিতীয় গল্প নিয়ে হাজির হয়েছি। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। নৈশপ্রহরের মনোরম মায়াময় পরিবেশকে এক মুহূর্তের মধ্যেই যেন গভীর অশান্তির মধ্যে ডুবিয়ে দিয়ে ফুটে উঠল একটা কাতর আর্তচিৎকার। মুমূর্ষু নারী কণ্ঠের অন্তিম করুণতায় যেন আচ্ছন্ন হয়ে গেল বিয়ে বাড়ির আনন্দ কোলাহলময় আলোকোজ্জ্বল সুন্দর পরিবেশ। অনন্ত নীল আকাশের অগণন তারারাও বুঝি বারেকের জন্য কেঁপে কেঁপে উঠল এই আকুল শব্দের তীক্ষ্ণতায়। প্রেতলোকের বিষণ্ণ দীর্ঘশ্বাস যেন নেমে এলো অকলঙ্ক স্বর্গীয় নির্মলতার মাঝে। কিন্তু কার এই কণ্ঠ? কোথায় এর উৎস? বিবাহ উপলক্ষে রায় সাহেব ঈশান মিত্রের বাড়িতে উপস্থিত সমবেত অতিথিবর্গ ব্যস্ততার সঙ্গে অপরিসীম চাঞ্চল্য নিয়ে ছুটে গেল দোতলায় কোণের একখানা ঘরের দিকে। কিন্তু এ কি? তাদের পদক্ষেপের অনেক আগেই একটি নিরপরাধা নারীর শেষ নিঃশ্বাস বাতাসের বুকে বিলীন হয়ে গেছে। কিন্তু অপরাধী কে? কার চক্রান্তের বিষ বাষ্পে আজ একটি কোমল কুসুমের পাপড়ি ভুলুণ্ঠিত হয়ে ধরনের ধূসরতায় নিজেকে নিঃশেষে সঁপে দিয়েছে? কে দেবে এর উত্তর? সকলের মুখে মুখে শুধুমাত্র একটি কথাই ভেসে বেড়াতে লাগলো, মনোরমা দেবী মৃত্যুবরণ করেছেন। কিন্তু এটা কি মৃত্যু না হত্যা? এই একটা মাত্র প্রশ্নই বারবার আলোড়ন তুলতে থাকে ডিটেকটিভ দীপক চ্যাটার্জির মনে। নিশ্চয়ই এর মধ্যে গভীর রহস্য জড়িত আছে, আর রহস্যের জবনিকা সরিয়ে হত্যাকারীর কূট চক্র ভেদ করে তাকেই খুঁজে বের করতে হবে। প্রকৃত অপরাধী আসলে কি? এই জন্যই বোধহয় ভগবান ঠিক এই সময়েই তাকে এখানে উপস্থিত করেছিলেন। ধীরে ধীরে চিন্তার অতলে তলিয়ে যায় দীপকের মন। রায় সাহেব ঈশান মিত্রের বাড়িতে রহস্যানুসন্ধানী দীপক চ্যাটার্জির যাতায়াত আজ নতুন নয়। ঈশান মিত্রের প্রথমা স্ত্রী বিনতা দেবী দীপককে একটু বেশি স্নেহ করতেন। সে আজ বছর 5 আগেকার কথা। দীপক তখন আজকের এই রহস্যভেদী দীপক চ্যাটার্জি নয়। সে তখন ঈশান মিত্রের প্রথম পক্ষের ছেলেকে প্রাইভেট পড়াতো। বিয়ে পরীক্ষা দিয়ে হাতে ছিল তার অখণ্ড অবকাশ, আর বাড়িতে বসে আড্ডা মেরে সময় নষ্ট করতে আর যেই ভালোবাসুক, দীপক চ্যাটার্জির মতো ছেলেরা সে দলের নয়। তারপরেই দীর্ঘ 5 বছরে পৃথিবীর বুকের ওপর দিয়ে ঘটে গেছে অনেক পরিবর্তন। দীপক চ্যাটার্জির পিতা ইহলোকের মায়া কাটিয়েছেন। দীপক এখন পিতার অগাধ সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। তাছাড়া সে বিদ্বান এবং বুদ্ধিমান, তাই তার মতো ছেলেদের একটা না একটা খেয়াল এসে তো জুটবেই। দীপকের কিন্তু রহস্যভেদটা খেয়াল না হয়ে একেবারে নেশায় এসে দাঁড়িয়েছিল। ইতিমধ্যেই সে ক্রিমিনোলজিতে এমএটাও দিয়ে ফেলেছে, তাই এ বিষয়টা তার একটা বিশেষ ফ্যান্সি হয়ে দাঁড়িয়েছিল। ওদিকে ঈশান মিত্রের প্রথমা স্ত্রী বিনতা দেবীও একটি মাত্র ছেলে শঙ্করকে রেখে হঠাৎই হার্ট ফেল করে মারা যান। এই খবরটা অবশ্য দীপক তখন জানতে পারেনি। জানতে পারল বিনতা দেবী মারা যাবার 1.5 বছর পরে। ঈশান মিত্র যখন দ্বিতীয়বার বিবাহের ব্যবস্থা করে, দীপককেও তাতে নিমন্ত্রণ করলেন। দীর্ঘদিন পরে দীপক আবার এই বাড়িখানার দিকে পা বাড়ালো। কিন্তু
বাড়িখানায় পা দিয়েই দীপক কেমন যেন অবাক হলো। সেদিন বৌভাত, উচ্ছ্বাস আর কলরবে সারা বাড়ি একেবারে গম গম করছে, কিন্তু কোথাও এতটুকু মাত্র আনন্দের রেশ চোখে পড়ল না দীপকের। এই যেন একটা উৎসবের ওই গতানুগতিক নিয়ম রক্ষা। প্রথম পক্ষের ছেলে শঙ্করের বয়স বছর 10 বেশি নয়, কিন্তু সে অতি মাত্রায় গম্ভীর, কেমন যেন বীতস্পৃহ ভাব তার, উদাসীন নির্লিপ্ততা। ঈশান মিত্রের বাড়ির অধিকাংশ আত্মীয় স্বজনের মনের মধ্যেও কেমন যেন একটা অস্বস্তির ভাব মাথা চাড়া দিয়ে উঠেছিল। তাদের প্রত্যেককে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দীপকের এই কথাটাই মনে হয়েছিল যে তারা কেউ ঈশানবাবুর এই দ্বিতীয়বার দ্বার পরিগ্রহকে সন্তুষ্ট চিত্তে নিতে পারেননি। বাইরে রাত নেমেছে, রাতের কালো ডানায় তারাদের ঝিলিমিলি, ঝিরিঝিরি বইছে ফাল্গুনি হাওয়া। দীপক একা দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। ভেতরের হলঘরে অতিথিদের কলগুঞ্জন। কয়েকজন অতিথি ঈশান মিত্রের নববিবাহিতা স্ত্রীকে গান গাইবার জন্য খুব অনুরোধ করছেন শোনা গেল। মায়াদেবী কয়েকবার আপত্তি করেছিলেন বটে, তবে শেষ অবধি অতিথিদের অনুরোধ এড়াতে না পেরে বাধ্য হয়ে গান ধরলেন। আমি চমৎকার কণ্ঠ কিন্তু মায়াদেবী। দীপক কোনো সঙ্গীতজ্ঞ নয়, তবে গানের সুরের অপূর্ব মূর্ছনা তাকে একেবারে বিহ্বল করে তুলল। দীপক সিগারেটে আর একটা সুদীর্ঘ টান দিয়ে ভাবতে লাগলো, সত্যি যে ঈশান মিত্রের স্ত্রী ভাগ্য ভালো তাতে সন্দেহ নেই। মায়াদেবী অনুপম রূপলাবণ্যের অধিকারিণী, তাছাড়া এমন সুন্দর কণ্ঠস্বর যে কোনো সাধারণ মানুষের ঈর্ষার বস্তু। তাছাড়া মায়াদেবী একজন বিদুষী মহিলা, এ কথাও দীপক শুনেছে। কিন্তু মায়াদেবী রায় সাহেব ঈশান মিত্রকে বিবাহ করল কেন? ঈশান মিত্র মায়াদেবীর চেয়ে বয়সে অন্তত 15-20 বছরের তো বড় হবেই। মায়াদেবীর বয়স 20-র কাছাকাছি বলেই মনে হয়, কিন্তু ঈশান মিত্রের বয়স প্রায় 40। তাছাড়া ঈশান মিত্রের প্রথম পক্ষে যে একটি ছেলে আছে এই কথাও মায়াদেবীর অবশ্যই অজানা ছিল না। তবে কি শুধুই অর্থের প্রলোভন? হয়তো তাই। এ কি দীপক দা যে এখানে? পরিচিত কণ্ঠস্বর পেয়ে দীপক পেছন ফিরে চাইল। ঈশান মিত্রের ভাইপো অশোক মিত্র তার পাশে এসে দাঁড়িয়েছে। অশোকের বয়স ওই 25-এর কাছাকাছি, দোহারা চেহারা। অল্প বয়সে পিতৃহীন হবার পর সে আর তার বড় ভাই অমল দুজনেই কাকার কাছে মানুষ। সবসময় হাসি খুশি ভাব অশোকে, বেশভূষায় বেশ একটু বাবুগিরির ছাপ, তবে অন্য কোনো বদখেয়াল তার নেই। আরে তুমি তো জানোই অশোক, কলরবকে আমি খুব একটা পছন্দ করি না। তবে তুমিও তো দেখছি উৎসব আনন্দকে এড়িয়েই চলছো, তা ব্যাপার কি? আরে তা নয়, এমনি ভালো লাগছে না। বুঝেছি, বোরিং তাই তো? সত্যি দীপকদা, কাকাবাবু এ বয়সে আর বিয়ে না করলেই ভালো হতো। কেন বলো তো? আরে এখন তো দাদার অথবা বিনয়দার ঠিক বিয়ে করবার বয়স, তাই না? কাকা যদি এই বয়সে বিয়ে করে এভাবে নিজেকে জড়িয়ে ফেলেন, তবে সংকটটা তো ধীরে ধীরে একেবারে উচ্ছন্নে যাবে। বিনয়দার পরিচয় এখানে একটু সংক্ষেপে দেওয়া উচিত। বিনয় হচ্ছে রায় সাহেব ঈশান মিত্রের নিজের ভাগ্নে। অশোকের চেয়ে সে বছর 3-এর বড়, একটু খামখেয়ালি ধরনের। বিয়ে পর্যন্ত পড়ে সে আর পরীক্ষা দেয়নি। কেউ প্রশ্ন করলে বলে যে শুধু শুধু ডিগ্রিগুলো কুড়িয়ে কী লাভ, ওগুলো তো শুধু কাঁধে বোঝার মতো চেপে বসে মানুষের উন্নতির পথে ব্যাঘাত সৃষ্টি করার জন্য। তবে পড়াশোনার দিকে তার ঝোঁক প্রচুর, আর তার সাথে আছে পিয়ানো বাজানোর শখ। কিছুদিন ওস্তাদের কাছে পিয়ানো শিখেছিল, এখন নিজেই বাজায়।
পিয়ানোতে তার হাতটাও খুব মিঠে। বিনয়ের কথা ওঠাতে দীপক বলল, সত্যি বিনয়ের বিয়ের কথাই আমি ভাবছিলাম, তা ঠিক। হঠাৎ যে ঈশানবাবু আবার বিয়ে করবেন এটা অবশ্য ভাবতে পারিনি। তবে শঙ্করকে মানুষ করে তুলতে গেলেও তো একজন নারীর প্রয়োজন অশোক। তোমার কথা বাদ দাও তো দীপকদা, ওরকম সুন্দরী বিদুষী গায়িকার দ্বারা না ছেলে মানুষ হয় না। বিনতা কাকিমার কথা কি তুমি এর মধ্যে ভুলে গেলে? হ্যাঁ, সত্যি যেন পবিত্র মাতৃমূর্তি। আর ইনি যেন ঠিক কেমন, মানে একে কাকিমা বলে ডাকতে ঠিক ইচ্ছে করে না। না, ঠিক সেজন্যে নয় অশোক, এর কারণ অন্য। মায়াদেবী প্রায় তোমার সমবয়সী, বরং তুমিই বোধহয় তার চেয়ে 2-1 বছরের বড় হবে। তাই সেজন্যেই কি ওকে ঠিক গুরুজন বলে মানতে পারছো না? তবে ধীরে ধীরে ওটা সয়ে যাবে। দীপকের কথায় অশোক যেন ঠিক সন্তুষ্ট হলো না। বলল, আচ্ছা আমি চলি দীপকদা, দেখি ওদিকে আবার খাবার জোগাড় কতটা হলো। শঙ্করটাও নিচের ঘরে মন খারাপ করে বসে আছে, তার দিকেও তো একটু দেখতে হবে। আর কথা না বাড়িয়ে ধীরে ধীরে অশোক হল ঘরের দিকে চলে যায়। অশোক চলে যেতেই দীপক কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ে। সত্যি কথা বলতে গেলে ঈশান মিত্রের এই দ্বিতীয়বার বিয়ে সারা পরিবারের বুকেই একটা অশান্তির ছায়া বয়ে নিয়ে এসেছে। কিন্তু কেন? হয়তো এরা প্রত্যেকেই আশা করেছিল যে ঈশান মিত্র মৃত্যুর পূর্বে উইল করে শঙ্করের সাথে এদের প্রত্যেককেও তার অগাধ সম্পত্তির কিছু কিছু অংশ দান করতে পারেন। কিন্তু ঈশান মিত্রের এই দ্বিতীয়বার বিবাহ তাদের সেই আশাকে একেবারে নির্মূল করেছে। তাছাড়া ঈশান মিত্রের দ্বিতীয় স্ত্রী মায়াদেবী আবার অপূর্ব সুন্দরী, যে কোনো পুরুষকে সম্পূর্ণ বশীভূত করার ক্ষমতা তার আছে। তাই দ্বিতীয় স্ত্রীর প্রতি তার আকর্ষণ প্রথমা স্ত্রীর চেয়েও অনেক বেশি হবে বলেই তাদের ধারণা। এক্ষেত্রে মায়াদেবীর কোনো সন্তান হলে সেই যে সম্পত্তির উত্তরাধিকারী হবে তা কারোরও অজানা নয়। শঙ্কর হয়তো সামান্য একটা অংশ পাবে, আর তারা তো এক কপর্দকও নয়। দীর্ঘশ্বাস ফেলল দীপক। সত্যি বিষয় সম্পত্তি আর টাকাই মানুষের সত্যিকারের প্রবৃত্তির অনেক উপরে আজ স্থান পেয়েছে। কিন্তু কেন? আরে বাবা, মানুষের জন্যই তো টাকা, টাকার জন্য তো আর মানুষ নয়। পার্কের দিক থেকে একটা এক ঝলক ঠান্ডা হাওয়া বয়ে গেল। আকাশে মেঘের ফাঁকে ফাঁকে চাঁদের লুকোচুরি খেলা চলেছে। ডেকে উঠল কোন একটা রাত জাগা পাখি। হঠাৎই দীপকের চমক ভাঙল। হল ঘরে অতিথিদের কলগুঞ্জন থেমে গেছে। সবাই এখন বোধহয় ডাইনিং রুমে। সে যে কি করে এতক্ষণ এভাবে তন্ময় হয়েছিল তা সে নিজেও জানে না। হল ঘরে প্রবেশ করতেই তার হঠাৎ দেখা হয় মনোরমার সঙ্গে। মনোরমার সঙ্গে আগে দীপকের সামান্য পরিচয় ছিল বটে। মনোরমা ঈশান মিত্রের প্রথম পক্ষের স্ত্রী বিনতা দেবীর বোন। বিনতা দেবীর কঠিন অসুখের সংবাদ পেয়ে 2 বছর আগে সে পিতৃগৃহ থেকে এখানে এসেছিল। তারপর দিদির আকস্মিক মৃত্যু ঘটে যাওয়ায় সে এই পরিবারেই থাকতে বাধ্য হয়। সে অল্প বয়সেই বিধবা হয়েছিল, তাই পিতৃগৃহেও যে খুব ভালো ব্যবহার পেত তা নয়, বরং ঈশান মিত্রের জীর্ণ সংসার তরীর হালটা বেশ দৃঢ় মুষ্টিতেই ধরেছিল বলে এই সংসারে তার যথেষ্ট প্রতিপত্তিও ছিল। মনোরমা নিঃসন্তান, তাই শঙ্করকে খুবই স্নেহ করতেন। মনোরমার স্নেহ যত্নে শঙ্কর কোনোদিনই মায়ের অভাব বুঝতে পারেনি এতটুকুও। মনোরমার এই সংসারে দীর্ঘদিন থাকার আরও একটা বড় কারণ ছিল। অবশ্য এটা দীপক কানাঘুষ হয়ে শুনেছে, খুব বেশি বিশ্বাস করেনি। ঈশান মিত্রের বড় ভাইপো অশোকের দাদা
অমল নাকি বালবিধবা মনোরমার প্রতি কিছুটা আসক্ত ছিল, এমনকি বিধবা বিবাহটা সামাজিক অনুশাসনের দিক থেকে উচিত কি না এ নিয়ে সে এককালে যথেষ্ট গবেষণাও করেছে। কিন্তু তারপর যে কী কারণে দুজনের বিবাহটা ঘটেনি তা দীপকের অজ্ঞাত। মনোরমা দীপককে দেখে কেমন যেন থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। দীপকের এই ধরনের আকস্মিক আবির্ভাব সে যেন ঠিক আশা করেনি। আরে মনোরমা দেবী যে? হ্যাঁ, নিচের ডাইনিং রুমে অতিথিরা সব ভিড় করেছেন তো, তাই দোতলায় উঠে এলাম। আপনি এখানে যে খেতে যাননি? আরে বাবা, আমি তো আপনাদের ঘরের লোক, এক সময় খেতে গেলেই হলো। হো, কিন্তু 3 বছরের মধ্যে তো এই বাড়িতে পা দেবারও সময় হয়নি। হ্যাঁ, আমরা বেঁচে আছি কি না সেদিকেও তো নজর দেবার অবকাশ হয়নি আপনার। আপনি কিন্তু অদ্ভুত লোক বটে। সত্যি, বাবা মারা যাওয়ার পর আমি কেমন যেন অন্য মানুষ হয়ে গেছি। কলরব হইচই সে তো ভালো লাগেই না, বরং কেমন যেন একটা নিরালার দিকেই ঝুঁকে পড়ছে আমার মন। আর ঠিক সেই জন্যেই অতিথিদের সঙ্গে ডাইনিং রুমে না গিয়ে পাশের ব্যালকনিতে একা দাঁড়িয়েছিলাম। বুঝলাম, আপনি আজকাল হঠাৎই পোয়েট হয়ে উঠেছেন, তাই তো? না না, একেবারে উল্টো। আমি কেমন যেন পেসিমিস্ট হয়ে উঠছি। আনন্দ, কোলাহল, বিশেষ করে এই ধরনের সামাজিক ফাংশনকে উপলক্ষ করে যে উচ্ছ্বাস, এইসবের দিকে আর আমার মন ঝুঁকতে চায় না। আচ্ছা, এটাকে কি আপনি একটা ফাংশন বলে মনে করেন দীপকবাবু? কেন নয় শুনি? এটা হচ্ছে কোনো একজন খামখেয়ালি প্রৌঢ়ের বিলাস চরিতার্থ করবার ইচ্ছা। এতটা বাড়াবাড়ি আবার দীপকের ভালো লাগছিল না। সে বলল, এটা কিন্তু আপনি ঠিক ব্যালেন্সড মন থেকে বলছেন না মনোরমা দেবী। তাছাড়া আর কি বলি বলুন তো দীপকবাবু? দেখুন, বিবাহ করবার পক্ষে ঈশানবাবুর বয়সটা একটু বেশি হয়েছে তা আমি অস্বীকার করছি না, কিন্তু সেটা তো আর এমন কিছু নয়। তিনি তো আর ঠিক ওই 60 বছরের বুড়ো হননি। তাছাড়া বুড়ো বয়সের একটা অবলম্বন হিসেবেও বিয়ে করা তো তার অনুচিত নয়। যাকে এই সম্বন্ধে আমি বিশেষ কথা বলতে চাই না। আশা করি এখনই আলোচনা বন্ধ রাখাই বাঞ্ছনীয়। বেশ, এই আলোচনা যদি আপনার অপ্রিয় হয় তাহলে এই সম্বন্ধে আমি আর কিছু বলবো না। যাকে আপনি আমার সঙ্গে আসুন দেখি, আমি আপনার খাবার ব্যবস্থা করে দিয়ে শঙ্করের ঘরে যাব। ও আবার আমার পাশে না শুলো না ঘুমোবেই না। উফ, এরকম একটা ছেলের মুখের দিকে চেয়েও যে মানুষ নতুন বিয়ে করা থেকে বিরত থাকলো না, তাকে কি আপনি সত্যিকারের উদারমনা পুরুষের দলে ফেলবেন? আর কথা না বাড়িয়ে নিচে নেমে গেল দীপক। নিচে নেমে এসে দীপক সবে খেতে বসেছিল। অন্যান্য অতিথিরা খাওয়া দাওয়া শেষ করে বসেছিল গিয়ে বাইরের ঘরে। যাদের শিগগির বাড়ি ফেরা প্রয়োজন তারা বাড়ি চলে গেছে। অন্য সকলে তাস ইত্যাদি খেলা নিয়ে মেতে উঠেছিল। ঠিক এমনই সময়ে দোতলার ঘরে শোনা গেল সেই আর্তচিৎকার। সকলেই ছুটে গেল দোতলার ঘরের দিকে। ঘরের মধ্যে প্রবেশ করে সকলে দেখতে পেল মনোরমা দেবী মেঝের ওপর লুটিয়ে পড়েছে। দেহ নিষ্পন্দ, কোথাও প্রাণের চিহ্ন মাত্র অবশিষ্ট আছে বলে বোঝা গেল না। হাতে ছিল একখানা বই। বোধহয় সে কিছুক্ষণ আগেও বইখানা পড়ছিল। সেটা একপাশে খোলা অবস্থায় পড়ে রয়েছে। দীপক ঘরের মধ্যে প্রবেশ করেই বলে উঠল, দেখুন, আপনারা কোনো জিনিসপত্রে হাত দেবেন না, কারণ পুলিশ এসে এগুলো দিয়ে তদন্ত করবে এবং প্রত্যেকটি জিনিস বেশ ভালো করেই দেখা হবে। পুলিশ?
উপস্থিত অতিথিদের মুখে একসঙ্গে প্রশ্ন ফুটে উঠল। হ্যাঁ, তবে প্রথমে একজন ডাক্তারকে ডাকা প্রয়োজন, আর পুলিশেও ফোন করা উচিত। আচ্ছা, সেসব ব্যবস্থা আমিই বরং করছি। এটা একটা খুনের কেস বলেই মনে হচ্ছে। খুন মানে মার্ডার? আশ্চর্য! সকলের মুখ দিয়ে যেন একটা কথাই ধ্বনিত হলো। আমার তো তাই মনে হচ্ছে। কিন্তু সেই কিন্তু নিরসনের জন্যই পুলিশে ফোন করতে বাধ্য হলাম। ও আচ্ছা আচ্ছা। সকলেই ঘর থেকে একে একে বেরিয়ে গেল। আপনারা প্রত্যেকেই নিচের ঘরে বসে অপেক্ষা করুন, কেউ চলে যাওয়ার চেষ্টা করবেন না। দীপকের স্বরটা বেশ কঠোর বলেই মনে হলো। সোজা নিচে নেমে এলো দীপক। টেলিফোনের সামনে গিয়ে রিসিভার তুলে নিল। হ্যালো, পুট মি টু বেবি। হ্যালো, কে? আমি চ্যাটার্জি কথা বলছি। ও আরে দীপক, ঠিকই অনুমান করেছেন ডক্টর লাহিড়ী। তারপর হঠাৎ ব্যাপারটা কি বলো তো? আপনি তো জানেনই যে কিছুদিন হলো ডিটেকশনকে আমি আমার জীবনের অন্যতম একটা প্রফেশন হিসেবে গ্রহণ করেছি। হ্যাঁ হ্যাঁ, মনে তো পড়েছে বটে। তা সম্প্রতি রায় সাহেব ঈশান মিত্রের বাড়িতে তার বিয়ের নিমন্ত্রণ খেতে এসেছিলাম, কিন্তু ওই কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। এখানে এসেও দেখছি সেই একই ব্যাপার। এখন এই কেসটা পরীক্ষা করবার জন্য আপনি যদি দয়া করে। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, আমি সব সময় তোমাকে সাহায্য করবার জন্য প্রস্তুত। অনেক ধন্যবাদ। আমি বরং এখনই আসছি। ফোন ছেড়ে দিয়েই দীপক স্থানীয় থানার সঙ্গে সংযোগ চাইল। ফোন তুললেন স্থানীয় থানার দারোগা ভজহরি বাবু। হ্যালো, কে? আমি দীপক চ্যাটার্জি কথা বলছি, রায় সাহেব ঈশান মিত্রের বাড়ি থেকে। আপনি? আমি ভজহরি সামন্ত। ও ভজহরি বাবু, আপনি? হ্যাঁ হ্যাঁ, তা কি ব্যাপার মিস্টার চ্যাটার্জি? এই রায় সাহেব ঈশান মিত্রের বাড়িতে আমি আসলে নিমন্ত্রিত ছিলাম, কিন্তু এদিকে তো একটা মারাত্মক ব্যাপার ঘটে গেছে। কি বলুন তো? বোধহয় এটা একটা কেস অফ মার্ডার। ওরে বাবা, আচ্ছা আচ্ছা, আমি যত শীঘ্রই পাচ্ছি আসছি আসছি। আপনি ওখানেই থাকবেন তো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ, আশা করি আপনার কাছ থেকে উপযুক্ত সাহায্যটা পাবো। ফোন ছেড়ে দিয়ে দীপক ঘর থেকে বাইরে বেরিয়ে এসে একটু পরেই শুনতে পেল ডাক্তার লাহিড়ীর মোটর কার বাইরে পার্ক করছে। দীপক ঘর থেকে বেরিয়ে গিয়ে তাকে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে এলো। তা সর্বপ্রথমে মৃতদেহ কে দেখতে পায় দীপক? সেটা তো ঠিক জানি না। আচ্ছা দেখছি। একতলার যে ঘরে সকলে বসেছিল সেখানে প্রবেশ করে দীপক প্রশ্ন করল, আচ্ছা আপনাদের মধ্যে সর্বপ্রথম মৃতের ঘরে কে প্রবেশ করেছিলেন? উত্তর দিল রায় সাহেব ঈশান মিত্রের ভাইপো অমল। আগে আমি সর্বপ্রথম ওর চিৎকার শুনে ওর ঘরে প্রবেশ করেছিলাম। আপনাকে ডাক্তারবাবু কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চান। বেশ তো, বলুন না। ডক্টর লাহিড়ী অমলের দিকে চেয়ে প্রশ্ন করলেন। আপনি ঘরের মধ্যে প্রবেশ করে প্রথমে কি দেখতে পেলেন অমলবাবু? মনে হলো মৃত্যুর আগে উনি কিছু বলতে চেয়েছিলেন, ঠোঁট দুটো শুধু আর কয়েক কেঁপে উঠেছিল। আর তারপরেই উনি ঢলে পড়েন, আর কোনো স্পন্দনই পাওয়া যায়নি। বেশ বেশ, ওতেই চলবে। ডাক্তার লাহিড়ী যে ঘরে মৃতদেহ ছিল সেই ঘরখানার দিকে পা বাড়ালেন।
দীপকও তার অনুগমন করবার আগে অমলের দিকে ফিরে একটা প্রশ্ন করল। আচ্ছা, কোনো লোক বাড়ি থেকে বের হয়নি তো? না না, আমি, অশোক, বিনয়, শঙ্কর, কাকা, নতুন কাকিমার ভাই অবনীবাবু, ঝি, চাকর আর অতিথিরা, মানে সকলেই এই নিচের ঘরেই আছেন। খুনের সময় যারা যারা বাড়িতে উপস্থিত ছিলেন, পুলিশ তাদের সকলের সঙ্গেই হয়তো দেখা করতে চাইবে, কাজেই। বুঝতে পারছি। ও, আর একটা কথা অমলবাবু। হ্যাঁ, বলুন না। যদি এই ব্যাপারে তদন্ত করতে করতে কোনো বিশ্রী অথবা স্ক্যান্ডালাস ব্যাপার বের হয়ে পড়ে, অথবা পরিবারেরই কোনো লোক এই খুনের সঙ্গে যুক্ত বলে প্রমাণিত হয়, তবে তাকে কিন্তু আইনের হাত থেকে আমি বাঁচাতে পারবো না। পাশেই দাঁড়িয়েছিল অমলের ভাই অশোক। সে বাধা দিয়ে বলল, আরে তাতে আপত্তি নেই দীপকদা। দীর্ঘ 2 বছর যিনি এই সংসারের হাল দৃঢ় মুষ্টিতে ধরেছিলেন, যার নিপুণ যত্নে আমরা কোনো কষ্ট, কোনো অভাব বুঝতে পারিনি, তাকে যে এভাবে হত্যা করতে পারে, তার তো কঠিন শাস্তিই হওয়া উচিত। দীপক কোনো কথা না বলে চলল উপরের ঘরের উদ্দেশ্যে। ডক্টর লাহিড়ী বেশ কিছুটা চিন্তা না করে কখনো নিজের মতামত প্রকাশ করতে চান না। দীপক চুপ করেই দাঁড়িয়েছিল তার পাশে। সমস্ত দেহটা বেশ ভালো করে পরীক্ষা করে দেখে তিনি বললেন, তোমার কল্পনাটা নেহাতি মিথ্যে নয় দীপক। অর্থাৎ? সাধারণ লোককে এটাকে হয়তো হার্টফেল বলে ভুল করতে পারে, তবে ব্যাপারটা তা নয়। আসল রহস্যটা তবে কি? এই যে পিঠের দিকে দেখছো, এই 3টে সরু সরু ছুঁচ ফোটানোর চিহ্ন দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো, এই ক্ষতের মুখে 3টে রক্তবিন্দু জমাট বেঁধে আছে। এটাই কি হত্যাকাণ্ডের আসল রহস্য? আপাতত তো তাই মনে হচ্ছে। বোধহয় ছুঁচের মতো যন্ত্রের আগায় তীব্র অর্গানিক বিষ মাখিয়ে ওর শরীরে তা ফুটিয়ে দেওয়া হয়, আর তাতেই ওর মৃত্যু ঘটেছে। অবশ্য আমি এখনও নিঃসন্দেহ নই, তাই লাশটা মর্গে পাঠানো উচিত। আশা করি পুলিশ এসেই ব্যবস্থাটা করবে। হ্যাঁ, আমি পুলিশে সংবাদ দিয়ে দিয়েছি। স্থানীয় থানা দারোগা ভজহরিবাবু আমার বন্ধু, তিনি এক্ষুনি এসে পড়বেন। ঘরের কোনো জিনিসপত্রে হাত না দিয়ে ওরা দুজনেই ঘর থেকে বেরিয়ে এলেন। ঈশান মিত্রের বাড়িতে পা দিয়েই যে জিনিসটা ভজহরিবাবুকে অবাক করলো, তা হচ্ছে বাড়িখানার থমথমে গাম্ভীর্য। সামান্য কিছু আগেই যে এখানে একটা আনন্দ কোলাহলময় ঘটনা ঘটেছিল, তার সামান্য রেশও এখন আর কোথাও পাওয়া যায় না। ড্রয়িং রুমে পা দেবার আগেই তার দেখা হলো দীপকের সাথে। এই যে মিস্টার চ্যাটার্জি, তারপর কি খবর বলুন? ওপরের ঘরে ঘটনাটা ঘটেছে, চলুন ওদিকে যাওয়া যাক। আর হ্যাঁ, আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন ডক্টর লাহিড়ী। এর অভিমত হচ্ছে যে মনোরমা দেবীর দেহে অর্গানিক বিষ ফুটিয়ে দিয়ে ওকে হত্যা করা হয়েছে, আর মৃত্যুটাও একটা নিকষ কালো রহস্য জবনিকার আড়ালে এমনভাবে ঘটে গেছে যে আমরা বিন্দু বিসর্গ টের পাইনি। আচ্ছা, এই ব্যাপারে কিনারা করবার জন্য আপনার সাহায্য কি আমি পেতে পারি দীপকবাবু? তা তো হবে না, আমি তো নিজের ধারাতেই তদন্ত করে যাব। তবে হ্যাঁ, শেষ মুহূর্তে আপনার সাহায্য আমার অবশ্যই প্রয়োজন হবে। যাকে চলুন আমরা আগে যে স্থানে হত্যাকাণ্ডটা অনুষ্ঠিত হয়েছে সেটাই বরং আগে দেখে আসি। তারপর এই ঘরে এসে প্রত্যেককে পৃথক পৃথকভাবে প্রশ্ন করতে হবে। সকলকে এক জায়গায় নিয়ে এলোমেলো প্রশ্ন করলে চলবে না ভজহরিবাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই বটেই। বেশ, চলুন যে ঘরে হত্যাকাণ্ডটা হয়েছে সেখানে না হয় যাওয়া যাক। যে ঘরে মনোরমার মৃতদেহটা রাখা ছিল সেটা আকারে খুব বড় নয়। একটা চাদর দিয়ে মনোরমার সারা দেহ আবৃত ছিল। দীপক 1 মিনিট ভেবে প্রশ্ন করল, আচ্ছা
উনি চিৎকার করে উঠবার পর আশা করি ঘরের কোনো জিনিসই সরানো হয়নি। দীপকের সঙ্গে বিনয় এবং অমলও এই ঘরের মধ্যে এসেছিল। অমল বলল, না না দীপকবাবু, চিৎকার শুনেই আমি তো সর্বপ্রথম ঘরের মধ্যে প্রবেশ করেছিলাম, তবে আমি কোনো জিনিসই নাড়াচাড়া করিনি। আর আমার পরে যারা এসেছিলেন তারাও কেউ কোনো জিনিস নাড়াচাড়া করেননি। দীপক ভালো করে ঘরের চারিদিকে চেয়ে দেখল, জিনিসপত্র কোনো কিছুই অগোছালো অবস্থায় নেই। মনোরমা দেবী মৃত্যুর পূর্বে অথবা আহত হবার পূর্বে খুনির সঙ্গে যে কোনো ধস্তাধস্তি করেছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া গেল না। মনোরমা দেবী যে বইখানা পড়েছিলেন সেটা ছিল টেবিলের ওপর উল্টানো অবস্থায়। ঘরের সমস্ত স্থান তন্ন তন্ন করে খুঁজেও এমন কোনো সূত্র মিলল না। দীপক ভজহরিবাবুর দিকে চেয়ে বলল, নিশ্চয়ই ও কোনো অতি পরিচিত ব্যক্তি ওকে আকস্মিকভাবে আক্রমণ করেছিল। হ্যাঁ, সে কি মশাই? হ্যাঁ ভজহরিবাবু, উনি আকস্মিকভাবে অক্রান্ত হয়েই এমন হতভম্ব হয়ে যান যে আত্মরক্ষা করবার কোনো চেষ্টাই করেননি। তার কারণ এই যে লোক ওকে খুন করেছে সে যে খুন করতে পারে, এরকম কোনো ধারণা মনোরমা দেবীর কল্পনাতেও স্থান পায়নি। ভজহরিবাবু কোনো উত্তর দিলেন না। দীপক এবার ঘরের মেঝের দিকে দৃষ্টি দিল। সমস্ত মেঝেটা তন্ন তন্ন করে খুঁজে দেখল সে। কোথাও কোনো জিনিসের অস্তিত্ব তার চোখে পড়ল না। হঠাৎই ঘরের এক কোণে ঠিক ইঞ্জেকশনের ভাঙা অ্যাম্পুলের মতো কি একটা জিনিস দেখতে পেয়ে সেটা তুলে নিয়ে পকেটে রাখলো দীপক। ওটা কি দীপকবাবু? এখনো তো ঠিক জানতে পারিনি, জানতে পারলে আপনাকে নিশ্চয়ই জানাবো। আচ্ছা অমল, এ বাড়িতে সায়েন্স স্টুডেন্ট অর্থাৎ অর্থাৎ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এমন কে আছে? ওই তো একমাত্র বিনয়দা আছেন। বিজ্ঞান নিয়ে কিছু কিছু পড়াশোনা উনি করেন। নিচের তলায় লাইব্রেরি ঘরে আগে বৈজ্ঞানিক বিষয়ের কোনো বইও সেরকম ছিল না। বিনয়দাই প্রথম পদার্থ ও রসায়নবিদ্যার অনেকগুলো বই কিনে এনেই এই লাইব্রেরিতে রেখেছেন। দীপক কোনো উত্তর দিল না, শুধু বলল, লাশটা এক্ষুনি মর্গে পাঠাবার ব্যবস্থা করুন ভজহরিবাবু। আচ্ছা আচ্ছা, চলুন যাওয়া যাক তবে এখান থেকে, পরে আমি না হয় সব ব্যবস্থা করছি। না, আঘাতের স্থানটা একবার দেখতে হবে। নিশ্চয়ই অত্যন্ত শক্তিশালী কোনো বিশেষ সাহায্যে ওর মৃত্যু ঘটানো হয়েছে বলেই মনে হচ্ছে। সে কথা অবশ্য আমিও স্বীকার করতে বাধ্য। আহত আবার পর মিনিট দুয়েকের মধ্যেই তো ওর মৃত্যু ঘটেছে। তাহলে বুঝতেই পারছেন যে এতটাই টক্সিকোলজি অর্থাৎ বিষ সংক্রান্ত রসায়ন সম্বন্ধে কত নিখুঁত জ্ঞান রয়েছে। সে তো বটেই, কিন্তু ওর থেকে আপনি কি ডিডাকশন করছেন? এখন আপাতত কিছু না। চলুন আমরা পাশের ঘরে গিয়ে বসি। সকলের আগে বরং অমলবাবুই আসুন, গোটা কয়েক কথা আপনাকে প্রথমে জিজ্ঞাসা করব, কারণ আপনিই তো প্রথমে মৃতদেহ দেখেছেন। দীপক আর ভজহরিবাবু পাশাপাশি বসে অমলকে প্রথমে প্রশ্ন করতে শুরু করলেন। ভজহরিবাবু গোটা কতক সাধারণ প্রশ্ন করবার পর দীপক অমলের দিকে চেয়ে হঠাৎই প্রশ্ন করল, আচ্ছা আপনি কি বলতে পারেন যে কাল যখন শব্দ শুনে আপনি ছুটে যান তখন বিনয়বাবু কোথায় ছিলেন? বিনয়দা তখন তো বোধহয় নিচের হলঘরে ছিলেন, তবে সেটা আমি আন্দাজেই বলছি। আমি 20 মিনিট আগে ওকে অবশ্য হলঘরেই দেখেছিলাম, তবে সেই সময় উনি কোথায় ছিলেন আমি ঠিক বলতে পারি না। আচ্ছা, আর একটা প্রশ্ন করছি আপনাকে, যদিও সেটা একটু অন্য ধরনের। আপনার কাকার এই দ্বিতীয়বার বিয়েতে কি মনোরমা দেবী খুব অসন্তুষ্ট হয়েছিলেন? তা একটু হয়েছিলেন বই কি। কারণ শঙ্করকে তো তিনি নিজের ছেলের মতোই ভালোবাসতেন।
তার কথা চিন্তা করে আর ওই বিনতা কাকিমার কথা ভেবেই তিনি আসলে দুঃখ পেয়েছিলেন সবচেয়ে বেশি। বুঝলাম। কিছুদিন আগে আপনি নাকি মনোরমা দেবীর প্রতি কিছুটা আসক্ত হন বলে শুনেছি, সে কথাটা কি সত্যি? অবশ্য এই পার্সোনাল কথাটা আপনাকে জিজ্ঞাসা করতে আমি বাধ্য হচ্ছি বিশেষ একটা কারণেই। সত্যি খানিকটা বটে, এমনকি একসময় আমি ওকে ওকে বিয়ে করব বলেও স্থির করেছিলাম। এটাও তো শুনেছি, তবে বিয়ে করেননি কেন? কাকা বলেন যে আমি যদি বিধবা বিবাহকে সামাজিক দিক থেকে নিজের জীবনে বরণ করে নিই তবে নাকি আমি তার কাছ থেকে জীবনে আর কোনো সাহায্যই পাবো না। তার মানে ঈশানবাবুর কথা শুনেই আপনি ও কাজ থেকে বিরত থাকেন, তাই তো? আগে হ্যাঁ। আপনাদের কিছু মনোমালিন্য ঘটেনি? আমাদের মানে? মানে আপনার আর মনোরমা দেবীর মধ্যে? মনোমালিন্য তো ঠিক বলতে পারি না, তবে একটু মতান্তর ঘটেছিল। আসলে মনোরমাও আমার প্রতি সেই সময় আকৃষ্ট হয়েছিল। সে আমাকে বলেও ছিল যে আমরা যেন এই বাড়ি ছেড়ে অন্যত্র যাই এবং তাকে বিয়ে করি, কিন্তু আমি তাতে মত দিইনি। সে তখন আমাকে ভীরু বলে উপহাসও করেছিল। সেটা কতদিন আগেকার কথা? এই ধরুন বছর দেড়েক তো হবেই, কিংবা তার কিছু কমও হতে পারে। আচ্ছা, বিনয়বাবুকে আপনার কিরকম মনে হয়? অর্থ হচ্ছে এই যে তার স্বভাব চরিত্র কি ধরনের ছিল বলে আপনার মনে হয়? স্বভাব চরিত্র তো সব দিক থেকেই ভালো ছিল। মোটামুটি তিনি পড়াশোনা নিয়েই সারাদিন কাটাতেন, পড়াশোনার প্রতি তার অসীম আকর্ষণ। আর ওই ছাড়া আপনি আর কিছু জানেন না? না, তেমন কিছু তো। আপনি কিছু কিছু কথা কিন্তু লুকোচ্ছেন অমলবাবু। এভাবে কিছু কথা যদি আপনি না বলেন অথবা আমাদের ভুল দিকে পরিচালিত করেন, তাহলে আসল হত্যাকারীকে খুঁজে বের করতে আমাদের প্রচুর বেগ পেতে হবে। জানি দীপকবাবু, আর জানি বলেই বলছি, এই ব্যাপারের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো যোগাযোগ নেই। বেশ, আপনি না বললে কথাটা আমি অবশ্যই বিনয়বাবুর কাছ থেকে বের করে নিতে পারবো। যাকে আপনি এক্ষুনি বিনয়বাবুকে একবার পাঠিয়ে দিন তো, আমি তাকেও কতগুলো প্রশ্ন করতে চাই। অমল দুজনের মুখের দিকে একবার চেয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। বিনয়ের দিকে চেয়ে দীপক সর্বপ্রথমে যে প্রশ্নটি করে বসল তার জন্য দারোগা ভজহরিবাবু পর্যন্ত প্রস্তুত ছিলেন না। দীপক অকস্মাৎ যেন অত্যন্ত ক্রুদ্ধ হয়েছে এই ধরনের ভাব মুখে ফুটিয়ে বলল, ছি ছি, আপনি যে সম্প্রতি এই ধরনের বন্ধুদের সঙ্গে মিশে এভাবে অধঃপথে যেতে পারেন তা তো আমি আশাই করিনি বিনয়বাবু। আমি তো আপনাকে শিক্ষিত এবং উদারমনা বলে জানতাম, আর শিক্ষার প্রতি আপনার অসীম আগ্রহ দেখে আমি সত্যিই খুব আনন্দিত হয়েছিলাম। কিন্তু অমলবাবুর মুখে যা শুনলাম। বিনয়বাবুর মুখটা যেন পাংশু বর্ণ ধারণ করলো। সে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলল, দেখুন দীপকবাবু, মানুষ মাত্রেরই তো এই সাধারণ প্রবৃত্তিগুলো থাকবে বলুন। উপযুক্ত বয়সেও যখন আমার বিয়ে দেবেন না বলে মামা স্থির করলেন, তখন ওই একটু স্ফূর্তির জন্যে বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশাটাকে আপনি খারাপ নজরে দেখতে পারেন না? না, মদ্যপানাসক্ত ও চরিত্রহীন লোকেদের আমি ঘৃণা করি বিনয়বাবু। আমার মনে হয় মানুষ ইচ্ছে করলেই নিজের মনোমতো নিজেকে পরিচালিত করতে পারে। এই যে অত্যন্ত অল্পদিন হলো কুসংসর্গে পড়ে আপনি বিপদগামী হতে চলেছেন, এতে আপনার সমস্ত সদ্গুণের মূলে কালিমা লিপিত হচ্ছে কিনা? বিনয় কোনো প্রশ্নের উত্তর না দিয়ে মুখ নিচু করল। আচ্ছা, ঈশানবাবু যে দ্বিতীয়বার বিবাহ করেন তা থেকে আপনি তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করেছিলেন?
শুধু আমি নয়, অশোক, কমল, মৃতা, মনোরমা সকলেই, অশোক, কমল, এমনকি মৃতা, মনোরমা সকলেই এ ব্যাপারটাতে কম বেশি অসন্তুষ্ট হয়েছিল। আচ্ছা, আপনি বিজ্ঞান নিয়ে গবেষণা কতদিন করছেন? গবেষণা বললে হয়তো ভুল, শুধুই স্টাডি। তা প্রায় বছর 3-4 তো কম নয়। আপনি ইউনিভার্সিটি জীবনে ছিলেন আর্টস স্টুডেন্ট, কিন্তু এইভাবে প্রাইভেটলি সায়েন্স মানে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিলেন কেন? এইটাকে আমার একটা ওই হবি বা খেয়ালই বলতে পারেন। মনোরমা দেবীকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে তা আপনি জানেন? ডাক্তার তো তাই বললেন। যদি বলি সেই বিষটার প্রয়োগ ব্যাপারে আপনার হাত ছিল? মানে এই বাড়িতে তো আর কেউ বৈজ্ঞানিক ব্যাপারে অতটা ওয়াকিবহাল নয়। আমার কি এমন স্বার্থ ছিল যে মনোরমাকে আমি বিষ প্রয়োগ করতে যাব? বিনা কারণে এত বড় একটা ক্রাইম কোনো সুস্থ মস্তিষ্ক মানুষই করতে পারে না দীপক বাবু। আর আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে আশা করি আপনার সন্দেহের অবকাশ নেই। কথা বাদ দিন, বাড়ির কারোর সঙ্গে কি সম্প্রতি মনোরমা দেবীর কোনো মনোমালিন্য হয়েছে বলে স্মরণ হয় আপনার? সেরকম তো কিছু কথা স্মরণ হচ্ছে না, তবে একটা কথা একটু মনে পড়ছে। নতুন মামিমা তো কালই মাত্র এ বাড়িতে এসেছেন, আর আজ হচ্ছিল বৌভাতের উৎসব। কিন্তু আজ সকালে কি একটা ব্যাপার নিয়ে নতুন মামিমার সঙ্গে ওর সামান্য একটু তর্ক বিতর্ক হয়েছিল। অবশ্য ব্যাপারটা তত সাংঘাতিক কিছু নয়। কি ব্যাপার উপলক্ষ করে গোলযোগটা ঘটে তাও আমি জানতে পারিনি। আর কেউ কি এ সম্বন্ধে বলতে পারবে? এই কথাও মামিমা ছাড়া আর কেউ বলতে পারবে না। আচ্ছা, যখন হত্যাকাণ্ডটা সংগঠিত হয় তখন মায়াদেবী কোথায় ছিলেন তা আপনি জানেন? উনি যে ঘরে ওই হত্যাকাণ্ড হয়েছে তার পাশের ঘরে সেলাই মানে ওই এমব্রয়ডারি নিয়ে ব্যস্ত ছিলেন। চিৎকার শুনে তিনি ছুটে যাননি? হ্যাঁ, অমলের পরেই তিনি ছুটে এসেছিলেন। আচ্ছা, অমলবাবুকে আপনার কিরকম মনে হয়? কেন বলুন তো, আমার তো বেশ ভালোই লাগে। না, সেই কথা নয়, তার সঙ্গে কিছুদিন আগে মনোরমা দেবীর যে বিয়ের কথা হচ্ছিল সেই ব্যাপারের কথা বলছি। সেটা এমন কিছু নয়, মামার অমত ছিল বলে বিয়েটা আর ঘটে ওঠেনি, এটা আমি জানি। মায়াদেবীর ভাই অবনীবাবু তখন কোথায় ছিলেন? তিনি বললেন যে নিচে তিনি লাইব্রেরি ঘরে ছিলেন, তার আসতে তাই তার একটু দেরি হয়েছিল। আচ্ছা বেশ, আপনাকে আর কোনো প্রশ্ন করার নেই। যদি কোনো প্রয়োজন থাকে পরে জিজ্ঞাসা করব। এখন শুধু মায়াদেবী আর অবনীবাবুকে গোটা কয়েক প্রশ্ন করেই আমার কাজ শেষ আজকের মতো। প্রথমে আপনি একটু মায়াদেবীকে পাঠিয়ে দিন, গোটা কয়েক প্রশ্ন জিজ্ঞাসা করব তাকে। বিনয় ঘাড় নেড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। দীপক ওর গমন পথের দিকে চেয়ে আপন মনেই বলল, এদের মধ্যে কে যে সত্যিকারের হত্যাকারী তা খুঁজে বের করা সত্যিই দুরূহ। ভজহরিবাবু দীপকের কথা শুনে মৃদু হেসে ওঠেন। সত্যি মায়াদেবী যে সুন্দরী এই কথাটা দীপক তাকে দেখেই বুঝতে পেরেছিল, তবে ঠিক সামনাসামনি তার সঙ্গে কথা বলবার সৌভাগ্য দীপকের হয়নি। এখন তাকে দেখে দীপকের এই কথাই মনে হলো যে সাধারণ কথায় সুন্দরী বললে মায়াদেবীর প্রতি অবিচার করা হয়। মায়াদেবী একেবারে অপরূপ লাবণ্যবতী। মায়াদেবী ঘরের মধ্যে প্রবেশ করে ধীরে ধীরে নমস্কার করে আসন গ্রহণ করল। তার চেহারা দেখে মনে হয় যে কিছুক্ষণ আগেও সে কেঁদেছে, চোখ দুটো ঈষৎ ফোলা। দীপক মায়াদেবীর দিকে চেয়ে প্রশ্ন করল, মনোরমা দেবীর সঙ্গে আপনার কি পরিচয় হয়েছিল? যেরকম সাধারণভাবে হয়ে থাকে ঠিক সেই রকমই। মনোরমা দেবীকে আপনার কিরকম মনে হয়? বাইরে থেকে তাকে যত সহজ আর সাধারণ বলে মনে হয়
আসলে তিনি তত সহজ ও সাধারণ নয়। ঠিক বুঝলাম না তো। এর বেশি আমি আর বলতে পারবো না দীপকবাবু। আচ্ছা থাক, আপনার মনে অযথা কষ্ট দিতে আমি চাই না। শুধু একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কি কথা বলুন? আজ সকালে মনোরমা দেবীর সঙ্গে আপনার একটু মনান্তর ঘটেছিল বলে শুনলাম, তা সেটা কি ব্যাপার নিয়ে একটু জানতে পারি? মায়াদেবী কোনো উত্তর দিল না। এই কথাটার উপরে আমি বিশেষ গুরুত্ব আরোপ করছি মায়াদেবী। মায়াদেবী হঠাৎই উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালো। একটু থেমে হঠাৎই সজোরে বলে উঠল, আমি আমি মনোরমা দেবীকে হত্যা করেছি। আপনি আমাকে গ্রেপ্তার করে নিয়ে চলুন। আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি তাকে হত্যা করেছি। আমি নিজে মুখে এই কথা স্বীকার করছি। ঘরের মধ্যে বজ্রপাত হলেও বোধ হয় তারা অতটা চমকে উঠত কিনা সন্দেহ। কিন্তু আপনার তো এতে কোনো স্বার্থ নেই মায়াদেবী। তাছাড়া সবে এখানে পা দিয়ে আপনি এমন একটা কাজ তো কখনো করতে পারেন না। এর বেশি আমার আর কিছু বলার নেই। কিচ্ছু না। চলো, খাওয়ার মতো ঘর থেকে বেরিয়ে যান মায়াদেবী। বিপুল উত্তেজনায় তার সারা দেহটা তখন যেন ঠকঠক করে কাঁপছিল। দীপক আর ভজহরিবাবু অবাক হয়ে পরস্পরের মুখ চাওয়াচাই করতে থাকে। আশ্চর্য। আপনারা শুনছিলেন লেখক স্বপন কুমারের লেখা দীপক চ্যাটার্জির সমগ্র থেকে অদৃশ্য সংকেত গল্পটির প্রথম পর্ব। এই গল্পের দ্বিতীয় বা অন্তিম পর্ব জানতে শুনতে থাকুন গল্পের বৈঠক। আর এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও অবশ্যই ক্লিক করবেন। আজকে তবে এ পর্যন্তই। পরে আবার দেখা হচ্ছে এই গল্পের দ্বিতীয় পর্বের সঙ্গে। নমস্কার।